প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বইয়ের আম, একদম সহজ একটা অঙ্ক এবং সহজ একটা চ্যাপ্টার মূল্য সংযোজন কর চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা দেখি যে মূল্য সংযোজন করে আসলে কি নির্ণয় করতে বলে, আহ, সেটা হচ্ছে একটা আয় বিবরণী দেওয়া থাকে, এটা থেকে আমাদের কর নির্ধারণ করতে হয়। তো আপনারা যে ছকটা এখন দেখতে পাচ্ছেন, এটি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে এই ছকের বাইরে আসলে কিছুই আসে না। তো প্রথমে যদি আমরা দেখি ছকে কি থাকে, প্রারম্ভিক কাঁচামাল থাকে, এর সাথে কাঁচামাল ক্রয় যোগ হয় এবং ক্রয়ের সাথে যদি ক্রয় পরিবহন থাকে সেটা যোগ হয় এবং ফেরত টেরত থাকলে সেটা বাদ যায়। এরপর আমরা এখানে সমাপনী কাঁচামাল বা শেষ যে কাঁচামাল থাকবে সেটাকে বিয়োগ করব। বিয়োগ করে যে টাকাটা আসবে সেটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এর সাথে আমাদের প্রত্যক্ষ মজুরি, শ্রম, প্রত্যক্ষ অন্যান্য খরচ সমূহ যোগ হবে এবং সেটা যোগ হওয়ার পর যে টাকাটা হবে সেটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এর সাথে আমরা যোগ করব কারখানার উপরি ব্যয়। এখানে কারখানার উপরি ব্যয় হচ্ছে সমস্ত প্রকার পরোক্ষ খরচ। আপনারা যদি একটু দেখেন যে কোনো খরচ, যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, এগুলো হচ্ছে কারখানার উপরি ব্যয়। এগুলো আমরা যোগ করব। যোগ করার পর যে টাকাটা হবে সেটাকে বলা হয় উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আমরা হচ্ছে প্রারম্ভিক চলতি কার্য যোগ করব এবং সমাপনী চলতি কার্য বিয়োগ করব। এখানে সকল প্রারম্ভিকগুলো যোগ হবে এবং সমাপনীগুলো বাদ যাবে। তো যে টাকাটা হবে এটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। এরপর আমরা যোগ করব হচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত এবং এখান থেকে বাদ দিব সমাপনী তৈরি পণ্যের মজুত। বাদ দেওয়ার পর যে টাকাটা হবে সেটাকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়। এরপর যোগ হবে পরিচালন ব্যয়। এখানে পরিচালন ব্যয় আবার দুই ধরনের, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয় এবং অপরটা হচ্ছে বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। এই দুটাকে আমরা যোগ করব ইনার কলামে লিখে, এবং যোগ করার পর যে টাকাটা হবে সেটাকে বলা হয় মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে আমরা কি যোগ করব? মুনাফা যোগ করব। তাহলে মুনাফা যোগ করার পরে আমাদের আসবে হচ্ছে কর্য সর্বমূল্য এবং এটার সাথে হচ্ছে ভ্যাট 15% যোগ করতে হবে। যোগ করার পরে যে টাকাটা আসবে এটাকে বলা হয় বিক্রয় মূল্য, চালান মূল্য বা পণ্য। এরপর আমরা মূল্য সংযোজন করব। মূল্য সংযোজনটা খুবই সহজ, যখন আমরা মূল্য অঙ্ক করব তখন দেখাই দিব। তো প্রথমে যদি আমরা একদম ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 11, মার্কেটিং 16, 17, 20, ম্যানেজমেন্ট 2017 তাহলে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি। তো আমরা যদি প্রথমেই পড়ি যে এবিসি লিমিটেডের 2024 সালের 30শে জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিম্নে দেওয়া হলো। করণীয় কি করতে বলেছে? কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো, মানে মূল্য সংযোজন কর, মানে প্রদেয় ভ্যাট যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, সেটা নির্ণয় করতে বলছে। তো উপরে যে ছকটা আমরা পড়লাম একদম আমরা ওই হুবহুব ছকটা ফলো করার চেষ্টা করব। তো প্রথমে আমরা লিখব কোম্পানির নাম এবং লিখব মূল্য সংযোজন কর নির্ণয় বিবরণী এবং 2024 সালে সংযোজন 30 জুন তারিখে সমস্ত বছরের জন্য। তো আমরা যদি একদম প্রথম থেকে এটিটা পড়ার চেষ্টা করি, দেখি যে কি বলছে। প্রারম্ভিক কাঁচামাল আমাদের প্রথমেই বলেছে প্রারম্ভিক কাঁচামাল। তো আমাদের প্রারম্ভিক কাঁচামাল আমরা এখানে লিখব কত টাকা? 1 লাখ টাকা। এরপর দিয়েছে সমাপনী কাঁচামাল, কিন্তু প্রারম্ভিক কাঁচামালের সাথে তো আমাদের সমাপনী কাঁচামাল পরে কাজ হবে, তাই প্রারম্ভিক কাঁচামালের সাথে আমাদের কি যোগ হবে? কাঁচামাল ক্রয়। এই যে আমরা পেয়ে গেছি কাঁচামাল ক্রয় কত টাকা? 2,50,000। উপরে যে ছকটা লিখেছি একদম ওই ছকটা যদি আপনারা মনে রাখেন তাহলে এই অঙ্ক আপনাদের কাছে কোনো প্রবলেমই মনে হবে না। আমরা কাঁচামাল ক্রয়টাকে যোগ দিলাম, টাকা আসলো 3,50,000। এখান থেকে আমরা কি করব? সকল প্রারম্ভিক মজুদ যোগ করব এবং সকল সমাপনী মজুদ বাদ দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাপনী কাঁচামাল আছে কত? 25,000 টাকা। তাহলে আমরা এখান থেকে বাদ দিলাম সমাপনী মজুদ কাঁচামাল কত টাকা? 25,000 টাকা। বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে আমাদের হচ্ছে 3,25,000। এটাকে বলা হয় ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তা আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় দেখিয়ে দিলাম 3,25,000। এর সাথে আমার যোগ হবে হচ্ছে প্রত্যক্ষ মজুরি, সকল প্রকার প্রত্যক্ষ খরচ। এখানে প্রত্যক্ষ মজুরি থাকাও যদি অন্য কোনো প্রত্যক্ষ খরচ থাকতো সেগুলো আমরা নিতাম। তাহলে প্রত্যক্ষ মজুরি আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে? 1,20,000। তাহলে আমরা প্রত্যক্ষ মজুরি নিলাম 1,20,000 টাকা। তাহলে আমাদের প্রত্যক্ষ মজুরি যোগ করার পর টাকা হয়েছে 4,45,000। এটাকে বলা হয় মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট যেটাকে ইংলিশে বলে। এরপর আমাদের সাথে যোগ হবে কারখানার উপরি ব্যয়। আমরা একটু খুঁজে নিয়েছি, এই যে আমরা 9 নম্বরে পেয়েছি কারখানার উপরি ব্যয় 2,25,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব কারখানার উপরি ব্যয় কত? 2,25,000 টাকা। তাহলে যোগ করার পর আমাদের 6,70,000 হয়, সেটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। এর সাথে আমরা যোগ করব ওয়ার্কিং প্রসেস বা প্রারম্ভিক চলতি কার্য।
তাহলে এইখানে আমরা 3 নম্বরে পেয়ে যাচ্ছি খুব সহজেই প্রারম্ভিক চলতি কার্য কত, ৮০,০০০ টাকা। তাহলে আমরা যোগ করব, যোগ প্রারম্ভিক চলতি কার্য ৮০,০০০ টাকা যোগ করার পর আমার হলো ৭,৫০,০০০। তাহলে প্রারম্ভিকটা যদি যোগ হয় সমাপনীটা বাদ যাবে। তাহলে সমাপনী চলতি কার্য কত টাকা, ৫০,০০০ টাকা। আমরা এখানে বাদ দিলাম, সমাপনী চলতি কার্য কত, ৫০,০০০ টাকা। তাহলে আমাদের টাকা এসেছে ৭ লাখ। এই টাকাকে বলা হয় উৎপাদিত দ্রব্যের ব্যয়। উৎপাদিত দ্রব্যের ব্যয়। আচ্ছা, এরপর যদি আমরা উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সাথে আসলে তৈরি পণ্য যোগ করব, তাহলে আমাদের আছে এখানে প্রারম্ভিক তৈরি পণ্য কত, ১,৫০,০০০ টাকা। আমরা এখানে যোগ দিলাম, যোগ প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত ১,৫০,০০০ যোগ করার পর হলো ৮,৫০,০০০। তাহলে প্রারম্ভিকটা যোগ করলে সমাপনীটা বাদ যাবে। তাহলে সমাপনী আছে কত, সমাপনী তৈরি পণ্য হচ্ছে ৭৫,০০০ টাকা। তাহলে আমরা এখানে বাদ দিলাম, বাদ সমাপনী তৈরি পণ্যের মজুত কত, ৭৫,০০০ টাকা। ৭,৭৫,০০০ আসে, এই টাকাটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে আমাদের যোগ হবে হচ্ছে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। তো আমাদের এখানে ১০ নম্বরে আছে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় কত, ৩,২৫,০০০ টাকা। তাহলে আমরা এখানে দেখালাম প্রশাসনিক ও বিক্রয় ব্যয় ৩,২৫,০০০ টাকা এবং আমাদের টাকা এসেছে ১১ লাখ টাকা। এটা হচ্ছে মোট খরচ। এখন আমাদের বলছে যে কোম্পানি মোট খরচের উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটা কিসের উপর ধরতে বলছে, খরচের উপরে। তাহলে আমরা মোট খরচ কত ছিল আমার, ১১ লাখ টাকা। তো ১১ লাখের যদি আমরা 20% দেই তাহলে আমাদের আসে 2,20,০০০। এই ১১ লাখের উপরে 20%, তাহলে মুনাফা মোট খরচের কত, 20%। তাহলে যে টাকাটা বের হবে সেটাকে বলা হয় কর সরবরাহ মূল্য। আমাদের এসেছে কত, 13,20,০০০। এখন এই 13,20,০০০-এর উপর আমার আবার কি করতে হবে, ভ্যাট ধরতে হবে। কত পার্সেন্ট ভ্যাট, 15%। তাহলে আমরা 15% ভ্যাট ধরলাম, 1,98,০০০ টাকা। আমাদের এসেছে বিক্রয় মূল্য কত, 15,18,০০০ টাকা এসেছে। এখন যদি আমরা মূল্য সংযোজন বা কর নির্ণয় করি, তাহলে আমরা দেখব কিভাবে করে এটা দুই পদ্ধতিতে করা যায়। আপনাদের প্রথম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা বিক্রয় মূল্যের উপর ভ্যাট কিভাবে নির্ণয় করব। ভ্যাটের পরিমাণ আপনাকে ধরতে বলেছে হচ্ছে 15%। এই যে 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব বিক্রয় মূল্যের উপর ভ্যাট কত, 15 লক্ষ। এই যে আমাদের 15,18,০০০ এসেছে। এটাকে আমরা কি করব, উপরে 15 দিব এবং নিচে 115 দিব। সব ক্ষেত্রে একদম সব ক্ষেত্রেই একই জিনিস, যে উপরে 15 নিচে 115। মানে এটা ঐকিক নিয়ম আকারে করা হয় যে 115 টাকায় ভ্যাট দিতে হয় 15 টাকা, 1 টাকায় কত, 15,18,০০০ টাকায় কত। তাহলে এটা যখন আমরা নির্ণয় করলাম আমাদের আসছে 1,98,০০০ টাকা। এখান থেকে আমাদের এখন কাঁচামালের যে ভ্যাট সেটাকে বাদ দিতে হবে। তাহলে কাঁচামালের ভ্যাট কোনটা সেটা আমরা একটু দেখে আসি। এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এইটাকে আপনার কাজ করতে হবে। ব্যবহৃত কাঁচামালের ব্যয় সব ক্ষেত্রে, এই অঙ্কের যে কটা অঙ্ক আমরা করব সব ক্ষেত্রে ব্যবহৃত কাঁচামালের ব্যয়টাকে বাদ দেবো। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আসে কত, 3,25,০০০। তাহলে 3,25,০০০-এর উপর আমরা কি কাজ করব, 3,25,০০০ উপরে 15 নিচে 115, তাহলে 42,391 হয়। তাহলে এটা বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটাই আসলে আমাদের প্রদেয় মূল্য সংযোজন কর 1,55,609। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন সবাই। চলুন আমরা পরের অঙ্কে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে যদি আমরা পড়ি, MS কামাল অ্যান্ড সন্স ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন দ্য ফলোইং প্রোডাকশন অ্যান্ড সেলিং এক্সপেন্স ফর দ্য ইয়ার ইন্ডেড 31শে ডিসেম্বর 2014। মানে আমরা বাংলায় পড়ি এবং বাংলায় অঙ্ক করার চেষ্টা করি। ট্যাক্সের অঙ্ক। একটি প্রতিষ্ঠান 2024 সালে 31 সমাপ্ত বছরে তার কিছু তথ্য দেওয়া আছে। এখন এখান থেকে আপনাকে বলছে যে যদি মূসকের হার 15% হয় তবে প্রদেয় ভ্যাটের পরিমাণ কত, মানে এখানেও ভ্যাট নির্ণয় করতে বলেছে। তো ভ্যাট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমেই কোনটা দেখতে হয়, প্রারম্ভিক কাঁচামাল। তাহলে সেভাবে একদম চার্টে যেভাবে আছে, তাহলে আমাদের প্রারম্ভিক কাঁচামাল আছে 2,20,০০০ টাকা। তাহলে আমরা প্রারম্ভিক কাঁচামালটা এন্ট্রি দিব। এই যে আমরা লিখলাম যে র মেটেরিয়াল প্রারম্ভিক কাঁচামাল কত, 2,20,০০০ টাকা। আমরা 2,20,০০০ টাকা দেখাইলাম। এখন এর সাথে কি যোগ হয়, এর সাথে পারচেজ যোগ হয়। তাহলে আমরা একটু পারচেজটা খুঁজে নিয়ে আসি। এই যে কাঁচামাল ক্রয়, আমাদের পরেই আছে কাঁচামাল ক্রয় কত, 3,80,০০০ টাকা। তাহলে আমরা এখানে দিলাম যে কাঁচামাল ক্রয় কত, 3,80,০০০ টাকা। তাহলে আমাদের টাকা হলো মোট 6 লাখ। তাহলে এখান থেকে সম্পূর্ণ কাঁচামাল বাদ যাবে,
তাহলে আমরা একটু সমাপনী কাঁচামালটা একটু খুঁজে নিই। এই যে সমাপনী কাঁচামাল আছে, সমাপনী কাঁচামাল কত টাকা? 1,50,000 টাকা। তাহলে আমরা সমাপনী কাঁচামালটা বাদ দিব, যে আমরা বাদ সমাপনী কাঁচামাল কত? 1,50,000। তাহলে আমাদের টাকা হয়েছে 4,50,000। এটাকে বলা হয় র মেটেরিয়াল ইউজ বা ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমাদের ব্যবহৃত কাঁচামাল 4,50,000। তাহলে এরপরে আমাদের আসলে প্রত্যক্ষ মজুরিকে যোগ দিতে হয়। তাহলে আমরা একটু খুঁজে নিয়ে আসি। এই যে আমরা পেয়েছি প্রত্যক্ষ মজুরি কত টাকা? 90,000 টাকা। তাহলে আমরা এখানে যোগ দিব প্রত্যক্ষ মজুরি 90,000। তাহলে যে টাকাটা হবে সেটাকে বলা হয় হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে আমরা মুখ্য ব্যয়টা লিখলাম। এরপর হচ্ছে কারখানার উপরি ব্যয়। আমরা একটু খুঁজে নিয়ে আসি যে কারখানার উপরি ব্যয় কত। এই যে আমরা পেয়েছি কারখানার উপরি ব্যয় কত? 70,000 টাকা। এবং মেশিনের অপচয়টা কিন্তু কারখানার উপরি ব্যয় হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা মেশিনের অপচয় কত টাকা? 30,000 টাকা, এটাও নেব। তাহলে আমরা একটা শিরোনাম দিলাম যে কারখানার উপরি ব্যয় কত? 70,000 টাকা এবং মেশিনের অপচয় কত? 30,000 টাকা। মোট 1,00,000 টাকা আমরা যোগ দিলাম। যোগ দেওয়ার পরে হলো 6,40,000 টাকা। এটাকে বলা হয় উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আসলে আমাদের যোগ হবে কি? আমাদের যোগ হবে প্রারম্ভিক চলতি কার্য যোগ হবে এবং সমাপনী চলতি কার্য বাদ যাবে। কিন্তু এই অঙ্কটা যদি আপনারা ভালো করে পড়ে দেখেন, এখানে প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী চলতি কার্য নেই। যদি না থাকে তাহলে তো আমরা দেখাতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা পরের কি কাজ ছিল সেটা আমরা একটু করার চেষ্টা করব। আমরা পরে হচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্যটাকে যোগ করি। তাহলে প্রারম্ভিক তৈরি পণ্য আছে কত? 50,000 টাকা আছে। প্রারম্ভিক তৈরি পণ্য আছে 50,000। তাহলে আমরা একটু 50,000 টাকাকে যোগ করি। এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 50,000 আমরা যোগ দিলাম। যোগ দেওয়ার পর আমার আসে 6,90,000। তাহলে প্রারম্ভিকটা যদি আমরা যোগ দিই তাহলে সমাপনীটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। আমরা নিচেই দেখি সমাপনী তৈরি পণ্য আছে 1,00,000 টাকা। তাহলে আমরা সমাপনী তৈরি পণ্যটাকে বাদ দিলাম। এখান থেকে 1,00,000 টাকা বাদ তৈরি পণ্য সমাপনী মূল্য, তাহলে আমাদের আসে 5,90,000। এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। এরপর আমাদের পরিচালন ব্যয় যোগ হবে। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা আছে, একটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয় আছে এবং প্রশাসনিক খরচ আছে। একটা 80,000, একটা 75,000। তাহলে আমরা একটা শিরোনাম দিয়ে লিখবো যে প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয় 75,000 এবং 80,000, এই দুইটাকে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে 7,45,000 আসলো। এটাকে বলা আমাদের মোট খরচ বা মোট ব্যয়। এটার সাথে আমাদের কি করতে হবে? মুনাফা যোগ করতে হবে। তাহলে মুনাফাটা আমরা একটু দেখি যে কিভাবে ধরতে বলেছে। তাহলে বলেছে কোম্পানি মোট খরচের 30% হারে মুনাফায় বিক্রি করে। মানে তাহলে মোট খরচের 30%। তাহলে আমাদের মোট খরচ কত? মোট খরচ হচ্ছে 7,45,000 এবং মুনাফা যোগ করলাম আমরা। এগুলো আপনারা বাংলায় লিখবেন, ঠিক আছে? সবগুলোই বাংলায় লেখার চেষ্টা করবেন। তাহলে আমরা আসলে 30%, এই 7,45,000 30% দিলে 2,23,500 হয়। তাহলে আমাদের করযোগ্য যে সরবরাহ মূল্য এটা আসলো কত? 9,68,500। তাহলে এর সাথে আমরা ভ্যাট যোগ করবো কত? 15%। তাহলে 9,68,500 15% দিলে হয় 1,45,275। তারপর যদি দেখি যে আমাদের বিক্রয় মূল্য আসে কত? 11,13,775। তাহলে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পেরেছি। এখন আমাদের কি করতে হবে? 15% ভ্যাট ধরতে হবে। তাহলে ভ্যাট কিভাবে ধরতে হয়? আমরা আগেও জানি যে বিক্রয় মূল্যের উপরে হচ্ছে কত? 15%। তাহলে উপরে 15, নিচে 115 দিলে আমাদের আসে 1,45,275। এবং এখান থেকে আমাদের কি বাদ দিতে হবে? র মেটেরিয়াল ইউজ এর উপর যে ভ্যাটটা আছে সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা চলেন দেখি যে র মেটেরিয়াল ইউজ আমাদের কত ছিল। এই যে র মেটেরিয়াল ইউজ ছিল হচ্ছে 4,50,000। তাহলে 4,50,000 কে বাদ দিব কিভাবে? ওরকম উপরে 15, নিচে 115 দিয়ে ভাগ দিয়ে আমাদের আসে 67,500 টাকা। তাহলে আমাদের এই অঙ্কের ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নির্ণীত হয়েছে 77,775। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।